ইয়ানার অনেকক্ষণ ধরে মনে হচ্ছে ওর পিছন পিছন কেউ একটা ওকে ফলো করতে করতে আসছে। ভূতেও অতটা ভয় না পেলেও মানুষে ভয় লাগে, কেননা ভূত পেত আসলে দোয়া বা সূরা পড়লে তারা চলে যায়, কিন্তু কোনো খারাপ মানুষ এই রাতের বেলা আসলে কি করবে সেটা ভেবে ভয় লাগে। ইয়ানা একটু থেমে পিছনে তাকিয়ে দেখলো, না কেউ নেই। তারপর আবার পথ চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর আবার তার স্পষ্ট মনে হচ্ছে পিছনে কেউ আছে, আর তার ছায়াও স্পষ্ট দেখা যাচ্ছে। এবার ইয়ানা শিওর হয়ে গেল ওর পিছন পিছন কেউ তো আসছেই। তাই আস্তে করে স্কুটিটা থামিয়ে হাতে রাখা খুবটা শক্ত করে ধরে ইয়া আল্লাহ বলে চোখ বন্ধ করে পিছন ফিরে দিল এক টান। ও শিট, এই মেয়ে রাস্তাঘাটে মানুষ মারার প্ল্যান করছে নাকি? এটা যদি আমার হাতে না লেগে আমার গলায় কিংবা মুখে লাগতো তখন কি হতো? হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল আদ্র। কারো গলার স্বর শুনে ইয়ানা আস্তে করে চোখ খুলল। দেখলো ওর সামনে সকালের সেই ছেলেটা দাঁড়িয়ে আছে, আর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। পিছনে আদ্রকে দেখে ইয়ানা মাথা গরম হয়ে গেল। এই আপনি কি পাগল? যখন দেখলেন আমি তখন কথা বলা যায় না? এভাবে বাজে ছেলের মতো পিছু পিছু আসছিলেন কেন? তাতে তোমার কি? আর এটা সরকারি রাস্তা, আমার যেমন ইচ্ছে তেমন ভাবে যাব, তোমার কি তাতে? আপনি না একটা যাচ্ছে, তাই আপনার সাথে কথা বলাই বেকার। আপনি না একটা যাচ্ছিল, তাই আপনার সাথে কথা বলাটাই বেকার। এটা বলে ইয়ানা নিজের স্কুটি নিয়ে যেতে গিয়ে আবার পিছনে তাকিয়ে দেখলো আদ্রর হাত থেকে রক্ত ঝরছে। তাই আবার ফিরে এসে স্কুটিতে থাকা একটু কাপড়ের টুকরো দিয়ে আদ্রর হাতটা বেঁধে দিল। কি ভেবেছিলেন নিজের ওড়না ছিঁড়ে আপনার হাত বাঁধব? মোটেও না। নিহাত ভুল করে আপনার হাতে লেগে গেছে, তাই মানবতার খাতিরে কাজটা করলাম। ওকে, গুড বাই। দেখো আবার ভয় পেও না যেন। বলা তো যায় না, সব সময় তো আবার আমার মতো ভালো ছেলে রাস্তায় থাকবে না। ও মিস্টার, আমি অতটাও ভীতু নই, ওকে? আর নিজের রক্ষা নিজেই করতে পারি, আপনাকে এত জ্ঞান দিতে হবে না। ইয়ানা স্কুটি নিয়ে ঠেলতে ঠেলতে সামনের দিকে চলে গেল। কিছু দূর যাওয়ার পর সামনে দেখলো 3-4টা ছেলে একসাথে বসে সিগারেট খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। যদি একজন হতো তাও কথা ছিল, কিন্তু এখানে তো 4 জন, আর এরা ভালো না খারাপ তাও জানি না। এর থেকে তো ওই মিস্টার ঝগড়ুটাই ভালো ছিল। ইয়ানা স্কুটি ঘুরিয়ে নিয়ে আবার আদ্রর দিকে গেল। আদ্র ওখানেই দাঁড়িয়েই নিজের কাটা হাতটা দেখতেছিল। তখন ইয়ানা আমার সামনে এসে বলল, মনে হয় ক্ষতটা খুব গভীরে যায়নি। 3-4 দিন ওষুধ খেলেই সেরে যাবে। 3-4 দিন হাতে ওষুধ দিলেই সেরে যাবে। কারু গলার স্বর শুনে আদ্র সামনে থেকে দেখলো ইয়ানা দাঁড়িয়ে আছে। কি হলো, আপনি না চলে গেলেন? কি হলো, আপনি না চলে গেলেন, তাহলে আবার ফিরে আসলেন কেন? কি চাই? কেন এমনিতে আসতে পারি না নাকি? শুধু কাটা স্থানে না, ওই একটা মলম আছে, কি যেন নাম, সঠিক মনে পড়ছে না, ওটা লাগাবেন, তাহলে দেখবেন অল্প কয়েকদিনের মধ্যেই সেরে যাবে। এত না পেয়েছিয়ে আসল কথা বলুন, আদ্র ইয়ানাকে বলল। আসলে ওইদিকে না 3-4টে ছেলে বসে আছে, তাই বলছিলাম কি আপনি যদি আমায় একটু এগিয়ে দিয়ে আসতেন তাহলে অনেক উপকার হতো। আর মানুষ তো মানুষের জন্যই, তাই না? আসলে ওদিকে না 3-4টে ছেলে বসে আছে, তাই বলছিলাম কি আপনি যদি আমায় একটু এগিয়ে দিয়ে আসতেন তাহলে অনেক উপকার হতো। আর মানুষ তো মানুষের জন্যই, যদি আমার একটু উপকারে আসেন তাহলে কি এমন ক্ষতি হবে আপনার? ওই গানটা শুনেন নাই, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু মহানুভবতা কি মানুষ পেতে পারে না? ও তাই তো বলি, ধানি লঙ্কা হঠাৎ করে এত মিষ্টি হয়ে গেল কিভাবে? তাহলে এই ব্যাপার। তো ওদিকে যদি ছেলে থাকে তাহলে আমি কি? আমিও তো ছেলে, নাকি আমাকে দেখে আপনার মেয়ে মনে হচ্ছে? না সেটা না, আমি বলতে চাইছি ওই ছেলেরা খারাপ, তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ওদের মতো নন, আপনি ভালো, তাই বলছি একটু এগিয়ে দিন না। বাড়িতে আমার মা টেনশন করছে। তখন কে যেন বলছিল যে কেউ নাকি অনেক সাহসী, কাউকে ভয় পায় না।
সে একাই 100। কোথায় গেল এত সাহস? সব ফুস। বলছিলে তো আমার ভুল হয়ে গেছে, এত ভাব নেওয়ার কি আছে? বলছি তো আমার ভুল হয়ে গেছে, এত ভাব নেওয়ার কি আছে? একটু এগিয়ে দিয়ে আসলে কি হয়? আদ্র কিছুক্ষণ ইয়ানার দিকে তাকিয়ে থেকে বলল, ওকে চলুন। তারপর আদ্র ইয়ানাকে সাথে নিয়ে একেবারে ওদের বাড়ির সামনে পৌঁছে দিয়ে তারপর নিজের বাসার দিকে রওনা হলো। এই মেহরাব, আর কত ঘুমাবি? এবার ওঠ, অনেক বেলা হয়ে গেছে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? কোনো কাজ নেই? আর সেই কখন থেকে তোর ফোনটা বেজে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? উফ আম্মু, এত সকালে ডাকছে কেন? ঘুমাতে দাও তো, ভালো লাগছে না, অনেক ঘুম পাচ্ছে। কথাটা বলে মেহরাব আড়মোড়া ভেঙে আবার ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুম আসার আগেই ওর ফোনটা বিকট শব্দে বেজে উঠল। একরাশ বিরক্তি নিয়ে ফোনটা কানে ধরল মেহরাব। 20 মিনিট সময় দিচ্ছি, ঠিক 20 মিনিটের মধ্যে আপনি আমার বাসার সামনে আসবেন, তারপর আমাকে এখান থেকে নিয়ে ভার্সিটিতে দিয়ে আসবেন। মাহির কণ্ঠ শুনে মেহরাব ফোনটা কান থেকে সামনে এনে দেখলো সত্যিই মাহি ফোন দিয়েছে। ততক্ষণে মেহরাবের মা ওখান থেকে চলে গিয়েছে। সকাল সকাল ফোন দিয়ে আমার কাঁচা ঘুম নষ্ট করে কি সব ভুলভাল কথা বলছিস? একদম রাগ দেখাবেন না আমায়, বলে দিলাম। আর আমি আমাদের বাসার সামনের রাস্তায় দাঁড়িয়ে আছি, জলদি আসুন, নয়তো কিন্তু আমি চলে আসব আপনার বাসায়। আর সেটা যদি দাদু জানতে পারে তাহলে কি হবে জানেন তো? আমি তো বলবো যে আপনি আমায় যেতে বলেছিলেন। খুব সাহস বেড়েছে তোর। আমাকে যদি এখন সত্যি আশা লাগে তখন দেখাবো মজা। আর চুপচাপ ফোনটা কেটে আদ্রকে কল দে, তারপর ওকে বল তোকে ভার্সিটিতে দিয়ে আসতে। আর যদি তাও না পারিস তাহলে ওখান থেকে একটা রিক্সা নিয়ে সোজা আদ্রর বাসায় চলে যাবি। ওকে? কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নে। আর আমাকে ফোন দিবে না, এখন আমি ঘুমাবো। মোটেও বিরক্ত করবি না। রিক্সাতে আমি নিবই, তবে আদ্র ভাইয়াদের বাসায় যাওয়ার জন্য না, আপনার বাসায় আমি আসছি। ঠিক 20 মিনিট অপেক্ষা করব, তারপর আমি আসছি। কথাগুলো বলে মাহি ফোন কেটে দিয়ে নিজের বুকে ফু দিল। আজকে অনেক সাহস সঞ্চয় করে কথাগুলো বলেছে মেহরাব। আমি ঠিক জানি উনি আমায় নিতে আসবে। ঠিক আসবে। ফোনের দিকে তাকিয়ে মেহরাব একটা দীর্ঘশ্বাস নিয়ে রেগে ফোনটা আছাড় মেরে পায়ের কাছে ফেলে দিয়ে উঠে বসে পড়ল। এরা দুজনে আমায় পাগল করে দেবে। এদের দেখে কে বলবে যার কয়েকদিন পর এদের বিয়ে? মাঝে মাঝে মনে হয় আদ্র নয়, মায়ের বিয়ে আমার সাথেই হবে। না না, আমি এসব কি ভাবছি? এসব কথা যদি দাদু জানতে পারে তাহলে কি হবে? অনেক কষ্ট পাবে দাদু, আর আমি কিছুতেই দাদুকে কষ্ট পেতে দেব না। মাহি আর আদ্রের বিয়ে যে কারণেই হোক আর যে করেই হোক দিতেই হবে, কেননা এটা দাদুর ইচ্ছে। আর আমার যত কষ্টই হোক দাদুর ইচ্ছে পূরণ করেই ছাড়বো। কথাগুলো ভেবে মেহরাব উঠে চলে গেল। এখন আবার ফ্রেশ হয়ে মাহিকে দিয়ে আসতে হবে।